সবাইকে জ্ঞানপীঠে স্বাগতম। আমি দেবযানী ব্যানার্জি। আজ করছি বৈদিক সভ্যতার তৃতীয় পর্ব। দেখো, এই তৃতীয় পর্বে আলোচনা করব মূলত বৈদিক যুগের অর্থনৈতিক জীবন এবং সেই সময়কার ব্যবসা বাণিজ্য সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে। কথা না বাড়িয়ে শুরু। দেখো, বৈদিক যুগের যে অর্থনৈতিক ব্যবস্থা তা ছিল মূলত গ্রামীণ। ঠিক আছে, এই অর্থনৈতিক যে বিষয়টি সেটি ছিল গ্রামীণ। তো গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থায় যে বিষয়টি থাকে সেখানে থাকে মূলত দুটি বিষয়, একটি হলো পশুপালন, একটি হলো কৃষি। বৈদিক যুগে একদম প্রথমেই আমি তোমাদের দ্বিতীয় পর্ব এবং প্রথম পর্বে বারংবার আলোচনা করেছি যে বৈদিক যুগে এদের প্রধান জীবিকা কিন্তু ছিল পশুপালন। তাহলে এদের কৃষি যে বিষয়টি সেটা কবে এলো? দেখো, কৃষি তারা করতো, এরকম নয় যে তারা কৃষি করতো না, কিন্তু যখন এই ট্রাইবাল জীবন থেকে যখন তারা স্থায়ী কৃষি বসতির সূচনা করলো এবং নিম্ন সিন্ধু উপত্যকা থেকে তারা যখন আস্তে আস্তে মধ্যগাঙ্গেয় উপত্যকা এবং গাঙ্গেয় উপত্যকার দিকে ধাবিত হলো, সেই সময় কিন্তু তাদের আস্তে আস্তে স্থায়ী কৃষি বসতির সূচনা। এই স্থায়ী কৃষি বসতির সূচনার সময় কিন্তু তাদের কৃষিটা হয়ে গেল জীবিকা বা প্রধান জীবিকা। আচ্ছা, এদের প্রধান যে পালিত পশু ছিল তা ছিল কিন্তু গরু। ঠিক আছে, এবং ঋগ্বেদে বারংবার গরু শব্দের উল্লেখ রয়েছে। ঋগ্বেদে গরুকে বলা হচ্ছে অঘ্ন, অঘ্ন অর্থাৎ যাকে হত্যা করা যায় না। ঠিক আছে, এবং বহু যুদ্ধ কিন্তু সংগঠিত হতো গরুকে কেন্দ্র করে, অর্থাৎ গো সম্পদ লুট এবং পুনরুদ্ধারের জন্য ঋগ্বেদে কিন্তু উল্লিখিত গাভীষ্টি রয়েছে এবং পুনরুদ্ধারের জন্য যুদ্ধও হতো এবং গাভীষ্টির উল্লেখ রয়েছে। গাভীষ্টি কথার অর্থ হলো গরুর অনুসন্ধান, অর্থাৎ গরু খোঁজা নিয়েও কিন্তু দেখা যাচ্ছে যে যুদ্ধ হতো। অর্থাৎ উপজাতি যে গোষ্ঠীগুলো ছিল তাদের কিন্তু গোসম্পদই ছিল এবং এক উপজাতির গোসম্পদ লুণ্ঠন, এইভাবে কিন্তু যুদ্ধটা আরম্ভ হতো। অর্থাৎ গরু কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করছে। আচ্ছা, তা বলে কিন্তু এটা নয় যে পশুপালন শুধুমাত্র গরুই ছিল। ঠিক আছে, ভেড়া ছিল, ঠিক আছে, এবং ঘোড়াও কিন্তু ছিল পরবর্তীকালে। এবারে চলে আসি খাদ্য। দেখো, আমি কৃষির কথা বলেছি। বৈদিক আর্যরা খাদ্য হিসেবে কিন্তু চাল, গম, যব, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, ফলমূল এবং মাংসাহারও করত। তবে তাদের তাদের যে খাদ্য হিসেবে যে প্রধান যে জিনিসটা আমরা পাই তা হলো যব, বার্লি, এই বিষয়গুলো কিন্তু আমরা খুব বেশি পাই। ঠিক আছে, এবং দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের কথা কিন্তু বিশেষভাবে বৈদিক সাহিত্যে পাচ্ছি। আচ্ছা, আর সুরা হিসেবে তাদের কিন্তু সোমরস অত্যন্ত প্রিয় ছিল এবং তাদের পানীয় ছিল। দেবতা ছিলেন কিন্তু সোম এবং সোমের উদ্দেশ্যে কিন্তু ঋগ্বেদের যে নবম মণ্ডল রয়েছে, ঋগ্বেদের নবম মণ্ডল সেই সোমের উদ্দেশ্যেই কিন্তু রচিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবারে চলে আসি পোশাকে। দেখো, চামড়া, সুতি এবং পশমের তারা বস্ত্র পরিধান করত। ঋগ্বৈদিক সাহিত্যে তন্তু এবং অতু এই দুটি সুতোর নাম আমরা পাচ্ছি। ঠিক আছে, তন্তু এবং অতু, কিন্তু এগুলো যে আদতে কি ছিল সেটা সম্পর্কে আমরা বিশেষ জানি না। আরো একটি বিষয় জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে সুতো, সেটি হচ্ছে টানা এবং পোড়েনের সুতো। ঠিক আছে, এই দুটো সুতোর কথা আমরা জানছি। আর তিন ধরনের পোশাক ছিল। দেখো, বাস ছিল নিম্নাঙ্গের পোশাক, অধিবাস ছিল ঊর্ধ্বাঙ্গের পোশাক এবং নিবি ছিল অন্তর্বাস। ঠিক আছে, বিনিময়ের মাধ্যম কি ছিল? দেখো, বিনিময়ের মাধ্যম ছিল গরু। সমস্ত কিছুই আদান প্রদান হতো গরুর মাধ্যমে এবং বিনিময় প্রথার মাধ্যমে জিনিসপত্র আদান প্রদান হতো, অর্থাৎ একটি জিনিসের বদলে আরেকটি জিনিস দেওয়া হতো। এইভাবে বিনিময় প্রথার মাধ্যমে জিনিসপত্র আদান প্রদান হতো। তবে বৈদিক যুগের কিছুকাল পরে দেখা যাচ্ছে যে নিষ্ক, মনা, কৃষ্ণল, শতমান, হিরণ্যপিণ্ড, এইগুলো, এই যে স্বর্ণপিণ্ড, এই স্বর্ণপিণ্ডের কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু মুদ্রা নয়। তবে এই স্বর্ণপিণ্ডের মাধ্যমে কিন্তু বিনিময় কিন্তু করা হতো। যদিও পরবর্তী বৈদিক যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব ৫ম শতকে প্রথম ছাপযুক্ত মুদ্রা অর্থাৎ 5 মার্কড কয়েন, সেই কয়েন কিন্তু পাওয়া যাচ্ছে খ্রিস্টপূর্ব ৫ম শতকে। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য, এইটি তোমাদের কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো সেগুলোতে বেশ আসে। আচ্ছা, এরপরে চলে আসি ব্যবসা বাণিজ্য। দেখো, ব্যবসা বাণিজ্য যে লিপ্ত অনার্য যে বণিক তাদেরকে বলা হতো পণি। আবার যারা হচ্ছে যাযাবর বণিক হচ্ছে তাদেরকে কি বলা হতো?
স্বার্থবাহ, ঠিক আছে। আবার বণিক সংগঠনের যে প্রধান, বণিক সংগঠনের কি বলা হতো? শ্রেষ্ঠিন, ঠিক আছে। মানে এরা কিন্তু বণিক ছিলেন এবং বিভিন্ন যে ঋগ বৈদিক যে সাহিত্যগুলো রয়েছে সেই সাহিত্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এই শত অনিত্র অর্থাৎ যে 100 দাঁড় বিশিষ্ট নৌকা, এই ধরনের নৌকা করে তারা বাণিজ্যে যাচ্ছেন এবং ভারতবর্ষের বাইরেও তারা স্থলবাণিজ্য এবং নৌবাণিজ্য করছেন, সেগুলোর কিন্তু বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ঋগ্বৈদিক সাহিত্যগুলো। তাহলে দেখো, অনার্য বণিককে বলা হতো কি? পণিক। বণিক সংগঠনের প্রধানকে বলা হতো শ্রেষ্ঠিন এবং যাযাবর বণিক তাদেরকে বলা হতো স্বার্থবহ। আচ্ছা, এবারে চলে আসি কর ব্যবস্থা। দেখো, বৈদিক যুগে কোনো সুনির্দিষ্ট কর ব্যবস্থা ছিল না বটে, তবে বলি অর্থাৎ প্রচলিত কর ছিল, ভাগ ছিল উৎপাদন কর এবং শুল্ক ছিল অতিরিক্ত কর। এই তিনটি করের সন্ধান আমরা পাচ্ছি, ঠিক আছে। আরো একটি বিষয় বলি, দেখো বৈদিক যুগের আইন সম্পর্কে একটু বলি। বৈদিক যুগে কিন্তু যে এরকম নয় যে কেউ কাউকে খুন করা হলো তার জন্য আবার মানে খুনি তাকে খুন করতে হবে, এরকম কোনো আইন, কঠোর আইন কিন্তু ছিল না। তাহলে কিরকম আইন ছিল? না, দেখা গেল যে কেউ খুনি সাব্যস্ত হলো, তার জন্য তাকে কি করা হতো? তাকে 100টা গরু তাকে জরিমানা দিতে হবে বা 100টা ঘোড়া তাকে জরিমানা দিতে হবে, এই ছিল আইন, ঠিক আছে। পরবর্তীকালে কল্পসূত্রে, তোমাদের সূত্র সাহিত্য যখন পড়িয়েছি সেখানে কল্পসূত্র, সেই কল্পসূত্রে 3টি সূত্র আছে। সেগুলো কি কি? দেখো, বৃহজ্জ সূত্র আছে, ঠিক আছে, শ্রৌত সূত্র আছে, কর্মসূত্র আছে। কর্মসূত্র। এবার এই গৃহজ্জ সূত্রের মধ্যে যেটা রয়েছে, এই গৃহজ্জ সূত্রকে আবার স্মার্ত সূত্র বলা হয়। এটাই ওই ঘরোয়া নিয়ম কানুন আছে, ঠিক আছে, ঘরোয়া নিয়ম রয়েছে। আচ্ছা, এই সৌত্র সূত্রেরই একটি পাঠ হচ্ছে শুল্ব সূত্র। এই শুল্ব সূত্রতে আবার সূত্র, এটার মধ্যে রয়েছে জিওমেট্রি, ঠিক আছে, জিওমেট্রি, ঠিক আছে। আর ধর্মসূত্র হচ্ছে ল টেক্সট, ঠিক আছে। এই এতগুলো বলার কারণ হলো এগুলো আমি তোমাদেরকে বলিনি, 3টে পার্টি, তো এটা বলে দিলাম। একই সাথে কল্পসূত্রের এই 3টে ভাগ এবং তার সাথে ধর্মসূত্রে কি আছে সেটা বলে দিলাম। দেখো, ধর্মসূত্রে রয়েছে ল টেক্সট, ঠিক আছে। এবং পরবর্তী বৈদিক যুগে দেখা যাচ্ছে যে যাজ্ঞবল্ক স্মৃতি, নারদ স্মৃতি, মনু স্মৃতি, এগুলোতেও কিন্তু বৈদিক যে ল সেগুলো রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু আবার পরবর্তী বৈদিক যুগ, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি ধর্মীয় পরিভাষা। দেখো, ধর্মীয় পরিভাষা কি? বৈদিক আর্যরা বিভিন্ন কিন্তু প্রাকৃতিক শক্তির উপাসনা করত, ঠিক আছে। তাদের মূলত ছিল কিন্তু প্রাকৃতিক শক্তির উপাসনা। কি কি উপাসনা করতো? দেখো, চন্দ্র, বৃষ্টি, বায়ু, আকাশ, সমুদ্র, বৃক্ষ, এগুলোর উপাসনা করত এবং প্রার্থনা, স্তুতিগান, যাগযজ্ঞ, বলিদান ইত্যাদির মাধ্যমে তারা আর্যরা ধর্মচর্চার চেষ্টা করত। এবার বৈদিক আর্যদের যে দেবতাগুলো সেগুলো সম্পর্কে দেখো, প্রথম দেবতা যে বৈদিক যুগে যে প্রথম দেবতা তিনি হলেন ইন্দ্র। তিনি কিসের দেবতা? না, বৃষ্টি, বজ্র এবং যুদ্ধের দেবতা হচ্ছে ইন্দ্র। তাকে কি কি নামে ডাকা হতো? দেবরাজ এবং পুরন্দর। পুরন্দর কথা অর্থ হলো দুর্গতি। তার নামে ঋগ্বেদে 250টি স্তোত্র রয়েছে। ইন্দ্রের সাদা হাতির নাম হচ্ছে ঐরাবত। আবার দেখো, অগ্নি, অগ্নি হচ্ছে কি? আগুনের দেবতা, তার উদ্দেশ্যে রচিত হচ্ছে 200টি স্তোত্র। মানুষ এবং দেবতার মধ্যে যোগাযোগ রক্ষাকারী দেবতা বলা হয় অগ্নিকে। এরপরে চলে আসি বরুণ। বরুণ হচ্ছে দেবতা, তিনি পাপ পুণ্যেরও ধারক বাহক এবং মহাজাগতিক শৃঙ্খলার অভিভাবক হচ্ছে বরুণ। তো ইন্দ্র, অগ্নি, বরুণ হচ্ছে তৎকালীন অর্থাৎ বৈদিক যুগের 3জন প্রধান দেবতা, ঠিক আছে। এবার এর পরবর্তীকালে যে প্রধান দেবতা হচ্ছে তিনি হচ্ছে প্রজাপতি ব্রহ্মা। তিনি হচ্ছেন সৃষ্টির দেবতা এবং পরবর্তীকালে শ্রেষ্ঠ দেবতা। তাহলে পরবর্তীকালে যারা শ্রেষ্ঠ দেবতা হচ্ছেন তারা কারা? এই প্রজাপতি ব্রহ্মা, তারপরে হচ্ছে বিষ্ণু, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এই 3জন হচ্ছেন পরবর্তী বৈদিক যুগের শ্রেষ্ঠ দেবতা, ঠিক আছে।
তাহলে বৈদিক যুগের শ্রেষ্ঠ দেবতা হচ্ছে ইন্দ্র, অগ্নি, বরুণ, এবং পরবর্তী বৈদিক যুগের শ্রেষ্ঠ দেবতা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তার মধ্যে প্রধান দেবতা হচ্ছে ব্রহ্মা। আচ্ছা, এরপরে চলে আসি বৈদিক যে দেবদেবীগণ তাদের সম্পর্কে। দেখো, গান্ধর্ব হচ্ছে সঙ্গীতের দেবতা, মরুদ হচ্ছে ঝড়ের দেবতা বা বজ্রের দেবতা, সোম হচ্ছে বৃক্ষের দেবতা, রুদ্র ঝড়ের দেবতা, পর্জন বৃষ্টির দেবতা, আলোর দেবতা, পুষণ হচ্ছে গবাদি পশুর রক্ষাকারী, এবং পরবর্তীতে কিন্তু তিনি হচ্ছেন শুক্রদের দেবতা পুষণ। যম হচ্ছে মৃত্যুর দেবতা, বাস্তু বসতির দেবতা। এবার চলে আসি বৈদিক দেবীগণে। দেবীগণ দেখো, উষা হচ্ছে ভোরের দেবী, অদিতি হচ্ছে শাশ্বত, ঠিক আছে, বা দেব জননী, সরস্বতী হচ্ছে নদীর দেবী, সাবিত্রী হচ্ছে সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী দেবী বা আলোক মণ্ডলের দেবতা। তার উদ্দেশ্যে কিন্তু গায়ত্রী মন্ত্র রচিত। গায়ত্রী মন্ত্র কোথায় রয়েছে? ঋগ্বেদের ৩য় মণ্ডলে, যেটি রচনা করছেন বিশ্বামিত্র। আচ্ছা, সরস্বতী প্রথমে কিন্তু অর্থাৎ ঋগ বৈদিক যুগে কিন্তু নদীর দেবী হলেও পরবর্তী বৈদিক যুগে কিসের দেবী হচ্ছেন? বিদ্যার দেবী। তোমরা সকলেই জানো যে এটি এখনো কিন্তু অর্থাৎ সরস্বতী এখনো কিন্তু বিদ্যারই দেবী। অরণ্যানী হচ্ছে অরণ্যের দেবতা, সরস্বতী হচ্ছে নদীর দেবী, পরে কিন্তু তিনি হচ্ছে বিদ্যার দেবী, আমি দুবার লিখেছি। আচ্ছা, পৃথ্বী হচ্ছে পৃথিবীর দেবী, ইলা হচ্ছে আহুতির দেবী অর্থাৎ গডেস অফ অফারিংস, ঠিক আছে। দেখো, বৈদিক যুগের কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা বা টার্ম রয়েছে, সেগুলো একটু দেখে নিই। শ্রেষ্ঠিন কি? ধনী ব্যবসায়ী। কুল হচ্ছে কি? পরিবার। গ্রামণী হচ্ছে গ্রামের প্রধান। কুলক হচ্ছে পরিবারের প্রধান। ব্রীহি ধান। গোধূম বা গহুম হচ্ছে গম। ক্ষীর হচ্ছে লাঙল। সীতা হচ্ছে চাষযোগ্য জমি। গোত্র হচ্ছে রাজপদ। অয়স হচ্ছে গোমত হচ্ছে সম্পদশালী ব্যক্তি। নিগম হচ্ছে বাণিজ্য সংঘ। কৃষ্ণ আয়স হচ্ছে লোহাকে বলা হতো। লোহা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, কারণ মধ্যগাঙ্গীয় উপত্যকায় লোহার দ্বারাই কিন্তু কৃষি বসতির বিস্তার হয়েছিল। বিশাখ হচ্ছে চিকিৎসক। কুলাল হচ্ছে কুমোর। বাপত্রী হচ্ছে নাপিত। এরপরে চলে আসে ঋগ্বেদে উল্লিখিত কয়েকটি নদীতে, এবং সেই নদীগুলোর বর্তমান নাম এবং ঋগ্বৈদিক যে নাম ছিল সেগুলো সব। যেমন ধরো ইন্দাস, ইন্দাসের নাম ছিল হচ্ছে সিন্ধু, ইতস্তা ঝিলাম, আসিকিনী চন্দ্রভাগা, বিপাশা বিয়াস, কোমাল হচ্ছে গোমতী, কুভা হচ্ছে কাবুল, সদনীরা হচ্ছে গণ্ডক, কুর্রম, বিষাদবতী ঘরঘরা, আর নদীতমা বলা হতো সরস্বতী। আচ্ছা, পরবর্তী বৈদিক যুগে অঞ্চল ভিত্তিক কয়েকটি উপাধি দেখে নেওয়া যাক, এবং সেই অঞ্চল ভেদে উপাধিগুলো কি কি ছিল সেগুলো দেখা যাক, এবং তার সঙ্গে তারা কি কি যজ্ঞ করতো সেগুলো দেখে নেই। দেখো, সম্রাট ছিল পূর্ব ভারতের রাজা, ঠিক আছে। পরাট ছিল পশ্চিম ভারতের রাজা, বিরাট ছিল উত্তর ভারতের রাজা, এবং ভোজ ছিল দক্ষিণ ভারতের রাজা। সম্রাট অঞ্চল দখলের জন্য বা নিজের রাজ্যের সমৃদ্ধির জন্য যে যজ্ঞ করতেন তা হলো বাজপেয় যজ্ঞ। সরাট করতেন অশ্বমেধ যজ্ঞ, বিরাট করতেন পুরুষমেধ যজ্ঞ, ঠিক আছে। আচ্ছা, এবার মনে রাখার মতো কয়েকটি বিষয় বলি, যেগুলো বিভিন্ন উপনিষদ বা বেদে রয়েছে। যেমন ধরো, পুনর্জন্মের কথা রয়েছে বৃহদারণ্যক উপনিষদ, মুন্ডক উপনিষদে। বুদ্ধির অষ্টাঙ্গিক মার্গ রয়েছে। সমিতিতে নারীর অংশগ্রহণের কথা অথর্ববেদে রয়েছে, যেটি আমি আগেও বলেছি। কৃষি পদ্ধতি রয়েছে শতপথ ব্রাহ্মণে। জৈন তীর্থঙ্কর নেমিনাথ এবং অরিষ্ট উল্লেখ রয়েছে ঋগ্বেদে। তো এই নিয়ে আমার ঋগ্বেদের ৩য় পর্ব শেষ। আশা করছি তোমাদের এই 3টে সেশন খুবই ভালো লেগেছে, এবং পরবর্তীকালে ঋগ্বৈদিক জীবন সম্পর্কে তোমাদের যদি আরও ইন্টারেস্ট থাকে বা জানার আগ্রহ থাকে, আমাকে কমেন্ট সেকশনে তোমরা লিখতে পারো। আর আমাদের চ্যানেলের আরও বেশি বেশি করে আপডেট পেতে আমাদের যে জ্ঞানপীঠ যে চ্যানেলটি আছে ইনস্টাগ্রামের, ফেসবুকের, এবং জ্ঞানপীঠ এডুটেক নামে যে টেলিগ্রামের চ্যানেলটি আছে, তোমরা সেটা জয়েন করতে পারো বা ফলো করতে পারো। আর এর সাথে সাথে আমাদের যে এই নাম্বারটি রয়েছে, এই নাম্বারে কিন্তু তোমরা আমাদের স্টাডি সেন্টার সম্পর্কে বিস্তারিত জানতেও পারবে। ধন্যবাদ সবাই।